তাহলে ঋণ তৈরিতে একজন রিলেশনশিপ ম্যানেজারের কার্যাবলী যখন আমরা আলোচনা করব, তাহলে প্রথমে হচ্ছে গ্রাহক নির্বাচন, তারপরে আমাদের প্রোডাক্টের সাথে গ্রাহকের চাহিদার মিল থাকতে হবে। আচ্ছা, তারপরে আছে শিল্পে ঋণ প্রদানের লক্ষ্য বিতরণ এবং একক ঋণ গ্রহীতা গ্রুপ সীমা পর্যালোচনা করা। এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের বইয়ে, ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের বইয়ে কিন্তু এগুলা সম্পূর্ণ পয়েন্ট দেওয়া আছে। এখান থেকে এই পয়েন্টগুলো দুই একটা পয়েন্ট আপনারা তুলে দিবেন, আবার নিজের মতো করে এখানে অ্যাড করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের হবে কি এই বিষয়গুলো বেশি হিট করে আর কি, ভালো মার্ক আসে। তো এখানে আছে শিল্পে ঋণ প্রদানের লক্ষ্য বিতরণ এবং একক ঋণ গ্রহীতা গ্রুপ সীমা পর্যালোচনা করা। রিলেশনশিপ ম্যানেজাররা শিল্প প্রবণতা মূল্যায়ন করে এবং একক ঋণ গ্রহীতা গ্রুপ এক্সপোজার সীমা সহ নিয়ন্ত্রক সীমার সম্মতি নিশ্চিত করতে ঋণের লক্ষ্যগুলি পর্যালোচনা করে থাকে। আচ্ছা, আমাদের এখানে যারা বিশেষ করে যারা আর ইয়াকে আছেন, কেইটে আছেন, তারা ভালো বলতে পারবেন। কিন্তু কাজ করা বাস্তবে আর হচ্ছে বই পুস্তকে কিন্তু পড়া একটা অন্যরকম একটা বিষয়। বাস্তব অভিজ্ঞতা এবং বই পুস্তকে পড়া, তাই না? কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজ আমরা জানি। এমএস ওয়ার্ডের কাজ আমরা মোটামুটি টুকটাক সবাই জানি। তো সেখানে এমএস ওয়ার্ডের যে উপরে মেনুগুলা দেওয়া থাকে, মেনু বার, আমাদের টাইটেল বার, আমাদের আরো যে অন্যান্য প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ যেগুলো দেওয়া আছে, এগুলোর নাম কি আমরা সবাই জানি না। খালি জানি কি ওখানে গেলে এই কাজ হয়, ওখানে গেলে এই কাজ হয়, এখানে গেলে এই কাজ হয়, এটা জানি, কিন্তু আমরা না জানি। এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমরা কাজ জানি, বাট ওটা ওটা ওই জিনিসগুলো বই পুস্তকে লেখা আছে, এটা মেনু বার, এটা স্ট্যাটাস বার, এটা এই বার, এটা এই প্যারাগ্রাফ, এটা এই কাহিনী, বই পুস্তকে লেখা আছে। কিন্তু বাস্তবে কাজ করতে গেলে কিন্তু আমাদের অত জানার প্রয়োজন হচ্ছে না, আমরা কিন্তু জানি যে এটা গেলে এই কাজ হয়, এটা গেলে এই কাজ হয়। আচ্ছা, তো এখানে আমাদের শিল্পে ঋণ প্রদানের লক্ষ্য বিতরণ এবং একক ঋণ গ্রহীতা গ্রুপ সীমা পর্যালোচনা করা। তাহলে আমাদের রিলেশনশিপ ম্যানেজাররা শিল্প প্রবণতা মূল্যায়ন করে এবং একক ঋণ গ্রহীতা এক্সপোজার সীমা নিয়ন্ত্রণ সহ সীমার সাথে সম্মিলিত নিশ্চিত করে ঋণের লক্ষ্যগুলি পর্যালোচনা করা। আমাদের যে অবশ্যই ঋণের যে একটা লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ ব্যাংক, এটা তো আমরা সবাই জানি। বাংলাদেশ ব্যাংক একটা ঋণের বিশেষ করে আমাদের হচ্ছে কৃষি ঋণ, আমাদের এসএমই ঋণ, এগুলা কিন্তু লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ ব্যাংক। এটা আমাদের আমি যখন বগুড়াতে কাজ করেছি, বগুড়াতে ওটা দেখেছি, এটা রিপোর্ট হতো বাংলাদেশ ব্যাংকে গিয়ে, এগুলা নিয়ে আমাদের মিটিং হতো। তো সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের সীমা অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করা, আমাদের সীমার অতিরিক্ত দেওয়া যাবে না, সীমার কমও দেওয়া যাবে না। হ্যাঁ? এই জিনিসগুলো আমাদের একটু অনুযায়ী আমরা কাজ করবো আর কি, সে কথা এখানে বলা আছে। তো এটা আপনি স্কিপ করে গেলে যাবেন, সমস্যা নাই। আমাদের কি বলছে করতে বলছে, ঋণ তৈরিতে একজন রিলেশনশিপ ম্যানেজারের কার্যাবলী। তবে এটা রিপোর্টিং কার্যাবলীতে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা সম্পর্কিত কাগজপত্র, নথিপত্র ইত্যাদি সহ ক্লায়েন্টের কাছ থেকে ক্রেডিটের জন্য অনুরোধ গ্রহণ করা। তাহলে এই যে ক্লায়েন্টের কাছ থেকে, অর্থাৎ আমাদের যে ক্রেডিট ফাইল, লোন প্রপোজাল, যেটা সেই লোন প্রপোজালের জন্য বিভিন্ন নথিপত্র এবং লোন প্রপোজালের যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা আমরা সংগ্রহ করব। দলীয় নথিপত্রের যাচাই বাছাই, এখন যে নথিপত্র দেবে সে যাচাই বাছাই করবে। এই জিনিসগুলো কিন্তু আপনারা একবার পড়লেই কিন্তু বুঝতে পারবেন, এবং ধাপগুলা আমার যে এখান থেকে এর সঙ্গে যে মিলে যাবে, 13টা ধাপ আছে, এর সঙ্গে যে মিলে যাবে বা মিল রেখে যে সবগুলো করতে হবে এরকম না। আপনার যে মূল পয়েন্ট গুলো আছে, সেই মূল পয়েন্ট গুলো আপনাকে ধরতে হবে। তাহলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে যখন নথি নিব, সেই নথিগুলো আমরা যাচাই বাছাই করবো, যাচাই বাছাই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব। ব্যবস্থাপনা, সাংগঠনিক বিপণন, প্রযুক্তিগত, আর্থিক, সামাজিক, পরিবেশ দিকগুলো মূল্যায়ন করব। আমাদের ওই ব্যবসায় ক্লায়েন্টের বিভিন্ন দিকগুলো আমরা ব্যবস্থাপনা তার কিরকম, সাংগঠনিক, বিপণন, প্রযুক্তিগত, আর্থিক, তার বিভিন্ন দিকগুলো আমরা পর্যালোচনা করব আর কি। ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাড এর মাধ্যমে গ্রাহকের সিআইবি সংগ্রহ করব। এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের সিআইবি ছাড়া তো আমাদের এখন বর্তমানে লোন কল্পনা করা যায় না বা লোন দিতে পারি না আমরা। তো সেই ক্যাটটা আমরা সংগ্রহ করব। সিআইবি ক্লায়েন্টের যে ইনফরমেশন, তার ঐতিহাসিক যে বিবরণগুলো থাকবে লোনের, তার লোনের ইতিহাসগুলো কিরকম, সেই বিষয়গুলো এখানে আমরা জানতে পারি। ঋণের কাঠামো, ঋণের উদ্দেশ্য ইত্যাদি বিশ্লেষণ করা, আর্থিক বিশ্লেষণ, এই ধরনের অনেক কিছু এখানে দেওয়া আছে। এই পয়েন্টগুলো আপনারা দেখলে অবশ্য হয়ে যাওয়ার কথা। আর হচ্ছে আপনাদের দু একটা যে স্কিপ হয়, 15টা পয়েন্ট আছে, স্কিপ হলে কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো মতো করে দেবেন। এবং এখানে এই যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন এখানে সিআইবির কথা বলাচ্ছে, এটা যদি আপনি বাদ দেন হবে না। কিন্তু এই সিআইবি আমাদের
লোন দেওয়ার ক্ষেত্রে আমাদের লাগবে, আমাদের ডকুমেন্টেশনের যে বিষয়গুলো প্রয়োজনীয় অন্যান্য যে তথ্যাবলী, ডকুমেন্টেশন যাচাই বাছাই, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের একবারে বেসিক জিনিস। গ্রাহক নির্বাচন, এই জিনিসগুলো বেসিক জিনিস, তাই না? ক্রেডিট ফাইল রিসিভ করা, গ্রাহকের প্রয়োজনীয় সিকিউরিটি যদি লাগে সেই সিকিউরিটি গুলোর সঠিকভাবে ভ্যালুয়েশন করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস। এই বেসিক জিনিসগুলো অবশ্যই যেন আমাদের প্রশ্নের অ্যান্সারের মধ্যে থাকে। তারপর আছে ক্রেডিট ইনভেস্টিগেশন। ক্রেডিট ইনভেস্টিগেশন কি? অনুসন্ধান, ঋণ অনুসন্ধান বা তদন্ত। তো এখানে আমাদের ক্রেডিট তদন্ত বা ঋণ তদন্ত বা ক্রেডিট ইনভেস্টিগেশন এভাবে থাকতে পারে, মানে এখানে ক্রেডিটের জায়গায় ঋণ তদন্ত থাকতে পারে অথবা ক্রেডিট ইনভেস্টিগেশনও থাকতে পারে। তো ক্রেডিট ক্রেডিট তদন্ত বা ক্রেডিট চেকিং বা ক্রেডিট বিশ্লেষণ নামে পরিচিত। এই ক্রেডিট তদন্ত, ক্রেডিট চেকিং বা ক্রেডিট বিশ্লেষণ নামে পরিচিত। ক্রেডিট তদন্ত বলতে একজন ব্যক্তি বা ব্যবসায়িক সত্তার ঋণের যোগ্যতা এবং আর্থিক ইতিহাস কিন্তু, এই ইতিহাস বলতে কিন্তু আমার বোঝাবে যে স্টেটমেন্ট যেটা, এটা স্টেটমেন্ট লিখলে ভালো হতো। আর্থিক স্টেটমেন্ট মূল্যায়নের প্রক্রিয়াকে বোঝায়, যেখানে ঋণ পরিচালনা করা, ঋণ পরিশোধ করার ক্ষমতা নির্ধারণ করা যায়। তাহলে ক্রেডিট ইনভেস্টিগেশন বলতে আমরা ঋণ অনুসন্ধান বা ঋণ তদন্ত করা, শুধু কাউকে ঋণ দিছি বলতে সেখানে যা দেখে আসবে এরকম কিন্তু বিষয় না। ঋণের কাস্টমার নির্বাচন থেকে শুরু করে ঋণটা তার কাছে কিভাবে আদায় করে নিয়ে আসবো, সেই জিনিসগুলো আমাদের একটা নির্ধারণ করা, একটা পরিপূর্ণ ছকে লেখা বা আমাদের একটা রিপোর্টিং করা, সেটা হচ্ছে আমাদের কাছে ক্রেডিট ইনভেস্টিগেশন। তাহলে আমাদের ইনভেস্টিগেশন বলতে কিন্তু আমরা সাধারণত আমরা জানি যে তদন্ত করা, কোনো কিছু ঘটেছে সেটা আমরা তা দেখতে আসছি, ওরকম না। এটা ক্রেডিট ইনভেস্টিগেশন মানে গ্রাহক নির্বাচন থেকে শুরু করে ক্রেডিট ফাইল আমাদের তৈরি, চেকিং থেকে শুরু করে ওই ঋণটা আদায় করব কিভাবে, কিভাবে পরিচালিত হবে, সেই জিনিসগুলো পর্যন্ত এখানে আমাদের আওতাভুক্ত থাকবে। তো ঋণ পরিচালনা করা মানে ঋণ দেওয়া থেকে শুরু করে ঋণ পরিশোধ করার ক্ষমতা নির্ধারণ করা যায় এই ক্রেডিট ইনভেস্টিগেশনের মাধ্যমে। একটি ঋণদানকারী এবং আর্থিক শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি ঋণদাতা ও পাওনাদারদের ক্রেডিট বাড়ানো, ঋণ প্রদান বা ক্রেডিট অ্যাপ্লিকেশনের অনুমোদনের বিষয়ে জ্ঞাত সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আমরা যখন ক্রেডিট তদন্ত বা ইনভেস্টিগেশন জানবো যে বিষয়টা কি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক এখানে লিখতে পারবো যে আমরা তাকে ঋণ দিতে পারবো কিনা, তার ক্রেডিট ইতিহাস বা তার ক্রেডিট স্টেটমেন্ট ভালো কিনা, তার পূর্বের ঋণ থাকলে সে ঋণের ইতিহাসটা কিরকম, সিআইবি দ্বারা তার আমরা সবকিছু দেখতে পারি। এই জিনিসগুলো এখানে লিখে আমরা তার কাছ থেকে ঋণ কিভাবে আদায় করব, তার বিভিন্ন হচ্ছে তার প্রয়োজনীয় সিকিউরিটি ব্যবস্থা থাকা, প্রয়োজনীয় সে আর্থিকভাবে সচ্ছল, এই জিনিসগুলো এখানে আমরা তুলে ধরবো। তুলে ধরার পর আমরা লাস্টে আবার সবার শেষে লিখবো কি ক্রেডিট ইনভেস্টিগেশন কি, এটা আমরা একটা সংখ্যার মাধ্যমে ওখানে আমরা লেখার চেষ্টা করব। তাহলে আমরা মূল কথা ক্রেডিট ইনভেস্টিগেশনটা আমাদের কাকে বলে এই জিনিসটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা জানি তাহলে আমরা সঠিকভাবে লিখতে পারবো। আচ্ছা, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আপনাদের দেয়নি কিন্তু বইয়ে আছে, এটা আপনাদের বইয়ে আছে। ক্রেডিট আবেদন মূল্যায়ন করার সময় ব্যাংকাররা ব্যাংকাররা 6C বিবেচনা করেন, তা ব্যাখ্যা করেন। যে 6C বিবেচনা করেন তা ব্যাখ্যা করেন। ক্রেডিট অ্যাপ্লিকেশন মূল্যায়নের মাধ্যমে ব্যাংকাররা অতিরিক্ত কি কারণ বিবেচনা করেন? এতগুলা হতে পারে। ক্রেডিট সুবিধা গ্রহণের জন্য ব্যাংকাররা সন্তুষ্ট হতে আবেদনকারীকে কোন কোন অপরিহার্য বিষয় যোগ্যতা অর্জন করতে হয়? ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা 6C কি কি কি? তাহলে মূলত 6C বলতে এই প্রথম অক্ষর যে সি আছে, ওয়ার্ডের প্রথম অক্ষর সি আছে, এগুলা আমরা এখানে আলোচনা করব। তাহলে ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনার 6C কি কি? চরিত্র, ক্যারেক্টার, আমাদের কাস্টমারের ক্যারেক্টার কিরকম এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাকে আমরা লোন দিলাম, সে কি করলো, বউ নিয়ে নতুন বিয়ে করছে, বউ নিয়ে যাচ্ছে মালয়েশিয়া, কখনো যাচ্ছে থাইল্যান্ড, কখনো যাচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে হানিমুন করে বেড়ায়, এগুলা খালি। তাহলে এই যে এই এইরকম যদি ক্যারেক্টার হয় তাহলে আমরা কিন্তু তাকে লোন দেবো না। এই বিষয়গুলো আমরা খেয়াল করব যে সে ব্যবসায় কাজে টাকা না লাগিয়ে সে কি করতেছে, আমোদ প্রমোদে ফুর্তিতে ইয়া করে বেড়াচ্ছে। তার মানে আপনি নিশ্চিত থাকেন যে সে আপনার তার কাছ থেকে রিপেমেন্ট আপনি পাবেন না।
তাহলে তার ক্যারেক্টার অবশ্যই আমাদের ভালো হতে হবে। হ্যাঁ, ক্যারেক্টার অবশ্যই ভালো হতে হবে এবং টাকাটা কোন খাতে লাগাচ্ছে সেই জিনিসটা আমাদের দেখাতে হবে, দেখতে হবে। অথবা সে যদি দুশ্চরিত্র হয় তাহলে সেখানে আমরা টাকা ইনভেস্ট করব না, আমাদের ব্যাংকে লোন দেব না। তারপর আছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি বলতে ক্যাপাসিটি মানে শর্তাবলী মেনে লাভজনকভাবে ফান্ড নিয়োগ করার ক্ষমতা। তিনি যে লাইনে কাজ করছেন সেখানে তার অভিজ্ঞতা খুঁজে বের করার জন্য ঋণ গ্রহীতার ক্ষমতা নির্ধারণ করতে হবে। মানে ক্যাপাসিটি সে, আমরা তাকে যে লোন দিচ্ছি সেই লোনগুলো তার বিনিয়োগ করা বা এরকম ক্যাপাসিটি থাকতে হবে। আমরা গ্রামের কোনো একটা অদক্ষ লোককে আমরা 2 কোটি টাকাতে বসে আছি, তার ছোট একটা কাপড়ের দোকান আছে, তার ইনভেস্ট করার জায়গা নেই, ছোট দোকান থেকে কিভাবে সে পাবে? তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, তার ক্যাপাসিটি দেখতে হবে, ক্যাপাসিটি সি। হুম। তারপর আছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে আর্থিক সুস্থতা, তার আর্থিকভাবে স্বাবলম্বী কিরকম সেটা আমাদের এখানে দেখতে হবে। ঋণ গ্রহীতা অবশ্যই ব্যবসায় তার নিজস্ব অংশীদারিত্ব থাকতে হবে, যা ঋণ গ্রহীতার মনে জড়িত থাকার অনুভূতি তৈরি করে। মূলধন হলো এমন একটি ঝুঁকির আর্থিক শক্তি যা ব্যবসায় ইকুইটি এবং নেট মূল্য দ্বারা প্রয়োগ করা যায়। তাহলে মোট কথা যে ক্যাপিটাল আমরা তাকে যে দিব, আমরা তাকে যে মূলধন স্বরূপ সংগ্রহ করবো, সেই মূলধনটা আমরা তাকে যে ঋণ স্বরূপ যে টাকাটা দিচ্ছি সে তাকে সেটা মূলধন স্বরূপ সে খাটাইবে, সে তার ব্যবসায় সেটা মূলধন স্বরূপ খাটাইবে। যে আমরা লোন দিচ্ছি 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা যেন তার ব্যবসায় প্রপারলি ক্যাপিটাল হিসেবে খাটায়, সেটা তার মূলধন হিসেবে খাটায়, সেই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। কারণ মূলধন হিসেবে যদি ব্যবসায় সে তার টাকা খাটায় তাহলে মালিকের একটা টান থাকবে যে না, আমার এখানে যে টাকাটা আমি নিয়েছি সে টাকাটা লোন হিসেবে নিয়েছি, আমার নিজের টাকা, এই টাকাটা আমি যেটা ধার করে নিয়েছি সেটা আমার ব্যবসায়কে মানে রিপেমেন্ট দিতে হবে, এরকম একটা বোধ তার মনে জাগবে। তারপর আছে কন্ডিশন, অবস্থা, তার অবস্থা কিরকম, তার শিল্পের অবস্থা কিরকম, তার ব্যবসা অবস্থা কিরকম, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, যে কন্ডিশনটা তার জানতে হবে। মিসাই আমরা দেখা যাচ্ছে যে চাল, অটো রাইস মিলকে আমরা লোন দিচ্ছি, তার একটা খালি একটা মানে সবে মাত্র একটা মেশিন খাড়া করা আছে, 2-4টি বস্তা আছে, তাহলে কিন্তু আমরা দেবো না, তার কন্ডিশন যদি খারাপ হয় আমরা দেবো না, মোট কথা। এইরকম আমরা বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু দিতে পারি। দেখা যাচ্ছে কেউ হচ্ছে গরুর ফার্ম বা কৃষির উপর লোন নেবে, দেখা যাচ্ছে যে একটা একটা গরু সেখানে বাঁধিয়ে রাখছে, সে তার উপরে ওইরকম ভাবে আমরা লোন দেবো না। যাই হোক, মোট কথা হচ্ছে যদি কন্ডিশন খারাপ হয়, অবস্থা যদি তার খারাপ হয়, তাহলে আমরা লোন দেবো না। কোলাটেরাল, কোলাটেরাল তো আমরা জানি কোলাটেরাল কি। কোলাটেরাল হচ্ছে প্রয়োজনীয় সিকিউরিটি বা প্রয়োজনীয় হচ্ছে কি বলে জামানত। হ্যাঁ, প্রয়োজনীয় জামানত যদি তা থাকে তাহলে সেটা হচ্ছে কোলাটেরাল। অর্থাৎ যদি আমরা তাকে লোন দিলাম 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা লোন দিলাম, 10 লাখ টাকা লোনের বিপরীতে যে সিকিউরিটিটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কোলাটেরাল। যে আমরা লোনের যদি কোনো ক্ষয়ক্ষতি বা সমস্যা হয় তাহলে আমরা যেন সিকিউরিটি থেকে টাকাটা উদ্ধার করতে পারি, এই জিনিসটা হলো কোলাটেরাল। আচ্ছা, কোলাটেরাল বোঝায় অতিরিক্ত সিকিউরিটিজ গুলি যা স্পষ্টত দুর্বলতাগুলি ক্ষতিপূরণ করার জন্য নেওয়া হয়। ব্যাংকের কাছে উপলব্ধ সমস্ত জামানত একটি খারাপ ঋণকে ভালো করবে না, তবে একটি ভালো ঋণকে আরো ভালো করে তুলবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কোলাটেরাল সি আমাদের আসবে। এই হচ্ছে আমাদের কাছে 6C। এই 6C টা আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই জাত তো কখনো দেয়নি আপনাদের বইয়ে, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। হ্যাঁ, বইয়ে এটা আছে, টেক্সট বই একবার আছে। আচ্ছা, ডিসকাস দ্য স্টেজ অফ ক্রেডিট ইনভেস্টিগেশন। ক্রেডিট ইনভেস্টিগেশনের স্টেজ বা ধাপসমূহ, এটা হচ্ছে আবার এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্রেডিট তদন্ত বা ঋণ তদন্ত বা ক্রেডিট অনুসন্ধানের স্টেজ সমূহ, ধাপসমূহ কি কি? এই ধাপসমূহ এখানে আমাদের যেটা দেওয়া আছে, এই ধাপসমূহ কিন্তু আপনি আপনার মতো করে আপনি লিখতে পারেন, অনেকগুলো ধাপ দেওয়া আছে এখানে। একজন ঋণ গ্রহীতার ক্রেডিট তদন্ত নিম্নলিখিত পর্যায়ে সম্পন্ন করা যেতে পারে। তথ্য সংগ্রহ, সংগ্রহিত তথ্য মূল্যায়ন। মানে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যটা আমরা মূল্যায়ন করব। তা তথ্য কি কি সংগ্রহ করা এখানে যায়? ব্যক্তিগত সাক্ষাৎকার, ঋণ আবেদন, সাক্ষাৎকার নিয়ে তার সরাসরি ব্যাংকে ডেকে আমরা তথ্য নিতে পারি। ঋণ আবেদনের মাধ্যমে আমরা তথ্য নিতে পারি। প্রকাশিত আর্থিক বিবৃতি যদি থাকে সেখানে বিভিন্ন সাইট প্রদর্শন করে সিআইবি রিপোর্টের মাধ্যমে অন্যান্য ব্যাংক থেকে গোপনীয় প্রতিবেদন নিতে পারি। রেজিস্ট্রেশন কার্ড, ক্রেডিট এজেন্সি, এরকম অনেকগুলো আছে যে খাত থেকে আমরা তথ্যগুলো নিতে পারি। আর এই তথ্যগুলো আমরা কি করব? মূল্যায়ন করব। এই দুই ভাবে আমরা মূল্যায়ন পর্যায়গুলি
ক্রেডিট তদন্তের পর্যায়গুলি আমরা সম্পূর্ণ করতে পারি। দুইটা স্টেজ, একটা তথ্য সংগ্রহ করা, সংগ্রহিত তথ্য মূল্যায়ন করা। ডিসকাস দ্য স্টেজ অফ অ্যাসেসিং কালেকশন ইনফরমেশন। তো এখানে সংগৃহীত তথ্য মূল্যায়নের ধাপসমূহ। আমরা যেটা ক্রেডিট ইনভেস্টিগেশনের যে প্রসেস বা স্টেপস যেটা আমরা দেখলাম, এখানে কয়টা স্টেপ দেখলাম? পর্যায়গুলি দুইটা স্টেপ দেখলাম। এক নাম্বার তথ্য সংগ্রহ করা, 2 নাম্বার হচ্ছে সংগৃহীত তথ্য মূল্যায়ন করা। তাহলে এই যে সংগৃহীত তথ্য মূল্যায়ন করা, এটার ধাপটা ওখানে আমাদের আলোচনা করা আছে যে সংগৃহীত তথ্য দুইটা ধাপের মধ্যে তথ্য সংগ্রহ করছি আর সংগৃহীত তথ্য মূল্যায়ন করার যে ধাপসমূহ সেটা এখানে আলোচনা করা আছে। এই যে এত বড়, বিশাল বড় সংগৃহীত তথ্য মূল্যায়নের ধাপগুলো আলোচনা করো। তাহলে আমরা যে তথ্যটা সংগ্রহ করছি সেটা মূল্যায়ন করবো কিভাবে? প্রাথমিক স্ক্রিনিং এখানে অনেকগুলো দেওয়া আছে, এত কিছু দেবো না, আমরা 1 লাইন 2 লাইনে আমরা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু পয়েন্টগুলো আমাদের কিন্তু এগুলা ইউজ করবো। ঋণ গ্রহীতার ব্যবসায়িক সম্ভাবনা কিরকম আছে? প্রাথমিক স্ক্রিনিং বলতে আমরা তথ্যগুলোকে রিভিউ করবো, দেখবো আগে। হ্যাঁ, তার আবেদনকারী বয়স, অভিজ্ঞতা, ব্যবসা অস্তিত্বের বয়স, অপারেশনাল মূল শক্তি, শিল্প অবস্থান, এই প্রাথমিক যেটা জানা দরকার সেটা আমরা জানবো। তারপরে ঋণ গ্রহীতার ব্যবসায়িক সম্ভাবনা, তার ব্যবসায় কেমন সম্ভাবনা রয়েছে, যদি সম্ভাবনা থাকে তাহলে আমরা সেখানে বিনিয়োগ করবো বা আমরা তাকে টাকা দেওয়ার জন্য আমরা পরবর্তী স্টেপের যে কাজগুলো সে কাজগুলি আমরা করবো। শিল্প ও ব্যবসায়িক ঝুঁকি বিশ্লেষণ, সে যে ব্যবসা করতেছে তার ব্যবসায় ঝুঁকি কিরকম। হ্যাঁ, সে চালের ব্যবসা করতেছে না ধানের ব্যবসা, না আলুর ব্যবসা, না পাটের ব্যবসা, কিসের ব্যবসা করতেছে, এই ব্যবসাগুলো আমরা দেখবো। হ্যাঁ, তারপরে আসছে 4 নম্বর স্টেপে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা আমাদের কিন্তু প্রত্যেকটা ক্রেডিট করার সময় আমাদের এই জিনিসটা বিশ্লেষণ করতে হয়, আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। একজন কাস্টমারকে হচ্ছে তার পানাদারের টার্নওভার, তার ইনভেন্টরি টার্নওভার, তার মুনাফার হার, এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে বিশ্লেষণ করতে, অর্থাৎ অনুপাত বিশ্লেষণ এখানে আমরা করতে পারি। অনুপাত রেশিও অ্যানালাইসিস যেটা, সেই বিষয়টা হচ্ছে এটা রেশিও অ্যানালাইসিস অঙ্ক। তো এই আর্থিক বিশ্লেষণ করতে হয়। তারপরে আছে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ। এই নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ করতে হয়, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। একটা ব্যবসায় ক্যাশ ফ্লো 3 ভাবে হতে পারে, 3টা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হতে পারে: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তার ক্যাশ ফ্লোটা কেমন হচ্ছে, আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমরা দেখবো, তার কিরকম ভাবে ক্যাশ ফ্লোটা হচ্ছে সেই জিনিসটা আমরা এখানে দেখবো। যে অপারেটিং অ্যাক্টিভিটিস সেটা তার ক্যাশটা কি ইউজড হয়, বেশি ইউজড হয় না তা প্রোভাইডিং হয়, সেই জিনিসটা এখানে আলোচনা করবো ক্যাশ ফ্লো দ্বারা। তারপরে অনুমান সমূহ, প্রজেক্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেড। এই যে এতগুলো কথা এখানে লেখা আছে, এতগুলো কিন্তু আমরা দিব না। এখানে নগদ প্রবাহ বিশ্লেষণ, তার আমরা নগদ প্রবাহ, তার যে ক্যাশ স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টটা আমরা বিশ্লেষণ করব। তার নগদ প্রবাহ, কারবারের যে নগদ টাকা আসলো গেল, সেই আসা যাওয়া টাকাটা আমরা প্রবাহ বিশ্লেষণ করব, এইভাবে লিখবো আমরা। আচ্ছা, এখানে যে কথাটা বললাম যে 3 ভাবে আসে আমাদের, এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এর মাধ্যমে আসে, এটা হচ্ছে অর্থায়নের মাধ্যমে আসে, আর এটা আমাদের আছে তহবিল তৈরি, মানে আমাদের অপারেটিং, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, অনুমান সমূহ আমরা দেখব। তারপর আছে ঝুঁকি শনাক্তকরণ প্রশমন, তার বিভিন্ন ঝুঁকি থাকলে সেটা আমরা শনাক্তকরণ করব। অবশ্যই ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কি কি ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো কিন্তু আমাদের ওখানে লিখতে হয়। তার ব্যবসা সম্পর্কিত ঝুঁকি কি কি এবং সেটা প্রশমনের কারণগুলো কি কি। তারপরে আছে সারাংশ, সুপারিশ, ক্রেডিট ঋণ কাঠামো, আমরা ঋণ কত দেব সেই ঋণ সেটা আমরা ফাইলে লিখব। এই 9টা ধাপ এখানে দেওয়া আছে। 9টা ধাপের মধ্যে পর্যায়ক্রমে আপনাদের বেশিরভাগই জানা আছে বা জানা থাকবে। দু একটি হয়তো বা একটু পড়লে আমরা ইয়াগুলো পারবো। এই ধাপগুলো অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করবো। এই ধাপগুলো আপনাদের টেক্সট বই থেকে নেওয়া এটা, এবং প্রশ্নটা অনেক ভালো এটা। আচ্ছা, এরপর আমাদের যে অঙ্কের দিকে আমরা যাচ্ছি, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। হোয়াট ডু ইউ মিন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখেছি ব্যাংকের ক্ষেত্রে, আমাদের ব্যাংকের ক্ষেত্রে দেখেছি ইনকাম স্টেটমেন্ট দেখেছি, তাই না? ইনকাম স্টেটমেন্ট আমরা জানি, আর্থিক আয় বিবরণী। ইনকাম স্টেটমেন্ট,
ইনকাম স্টেটমেন্ট দেখেছি, আর কি দেখি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট যেটা নিয়ে আমাদের ম্যানেজাররা বেশি উদ্বিগ্ন থাকে, যে ব্যালেন্স শিট কি অবস্থা, আমাদের সম্পদ দায়ের কি অবস্থা। এখানে ইনকাম স্টেটমেন্টটা আমরা আয় ব্যয় জানতে পারি, আর ব্যালেন্স শিটে আমাদের চিত্র, এটার আয়না, আমাদের ব্রাঞ্চের বলেন ব্যাংকের বলেন, এটার আয়না। ব্যালেন্স শিটে দেখলে বুঝতে পারি যে আমাদের ব্রাঞ্চের অবস্থা কিরকম। হ্যাঁ, এটা ব্যালেন্স শিট দেখে বোঝা যায়। তো এই ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তার মধ্যে ওনার ইকুইটি স্টেটমেন্ট, এই জিনিসগুলো মিলে সব মিলে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট হচ্ছে 5টি পার্ট। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার ইকুইটি স্টেটমেন্ট বা স্টক ওনার ইকুইটি স্টেটমেন্ট, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর তারপর আছে এক্সপ্লেনেশন বা নোট। তাহলে এই 5টার সমন্বয়ে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে লেখাই আছে তো, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তারপরে আছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, তারপরে আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপরে নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং পলিসি। তো আমাদের এই তিনটা হচ্ছে গাণিতিক, 1 2 3 4। প্রথম 4টা হচ্ছে গাণিতিক, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, কি জন্য কি এটা হলো, এই জিনিসগুলো আমাদের এখানে তুলে ধরতে হয়। তো এই 5টার সমন্বয়ে নাম হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা যদি এখানে ফাইন্যান্সিয়াল যে বিবরণীর মাধ্যমে একটি নির্দিষ্ট সময় আনতে ব্যবসায়ের সামগ্রিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা যায়, তাকে আর্থিক বিবরণী বলে। তাহলে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা যায়। আচ্ছা, এই আর্থিক বিবরণী হলো বিস্তৃত প্রতিবেদন যা একটি কোম্পানির কার্য, আর্থিক কর্মক্ষমতা এবং অবস্থানের উপর নির্ভর করে এটি হচ্ছে বলা আছে, এটা 5টি বলা আছে। আচ্ছা, আমরা আর্থিক অবস্থার বিবরণী বলতে তাহলে এটা বলবো যে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার চিত্র জানা যায়, বা একটা ব্যবসা প্রতিষ্ঠান চিত্র, মানে কিভাবে আছে, কিরকম অবস্থায় আছে সেটা জানা যায়। এটা হচ্ছে আমাদের কাছে আর্থিক বিবরণী। হোয়াট ডু মিন বাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস? এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই বিষয়টা, অ্যানালাইসিস বিষয়টা আলাদা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আলাদা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আলাদা। অ্যানালাইসিস বলতে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1 2 3 4 5, এর মধ্যে এই যে প্রথম আমি বললাম কি, প্রথম এই 4টা হচ্ছে গাণিতিক, প্রথম এই 4টা হচ্ছে গাণিতিক। এই এলার মধ্যে যে সম্পর্ক বিভিন্ন, যেমন এখানে নিট আয়, নিট, জি, এখানে আমাদের যে নিট আয় আছে, মোট আয় আছে, অপারেটিং এক্সপেন্স আছে, মোট বিক্রয় আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে ইয়ে করি, রেশিও আকারে, মানে এর তুলনায় কত, এখানে আমাদের চলতি দায়ের তুলনায় চলতি সম্পদ কত আছে, এই জিনিসগুলো এখানে আমরা তুলনা করি। এই যে রেশিওটা, অনুপাতটা এখানে আমরা বের করি। এই সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। মানে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ধাপগুলো আছে তারই মধ্যে যে আমাদের দফাগুলো থাকে, সেই দফাগুলো আমরা এখানে আহ ইয়ে করবো আমরা, মানে অনুপাতটা নির্ণয় করব। সেটা হচ্ছে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে আমরা এখানে বুঝছি নির্দিষ্ট সময়ে ব্যবসায় প্রতিষ্ঠানের লাভজনকতা যাচাই এবং আর্থিক অবস্থার সঠিক পরিমাণ নিরূপণ করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এই আর্থিক বিবরণীর অংশগুলো হলো বিশদ আয় বিবরণী, মালিকানা সূত্র বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণী, নোটসমূহ। যে কৌশল বা পদ্ধতির সাহায্যে যে সকল বিবরণী পরীক্ষা হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ, নিরীক্ষা, বিশ্লেষণ এবং পর্যালোচনা করে ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয়, তাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলা হয়। তাহলে মোট কথা, আর্থিক বিবরণী বিভিন্ন আইটেম সমূহের মধ্যে যখন আমরা অনুপাত বা তুলনা পর্যালোচনা করি, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আচ্ছা, এই আর্থিক বিবরণী বিশ্লেষণ অঙ্ক আমাদের করতে হয় কিন্তু, হ্যাঁ, এখান থেকে গত বছর অঙ্ক দিয়েছিল। আর এখানে কম্পোনেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই যে যে 5টা আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট এখানে দেওয়া আছে। 5টি উপাদান, আর্থিক বিবরণী উপাদান সমূহ আলোচনা করুন। এখানে আমাদের 5টি উপাদান আছে, যেটা এর আগে দেখলাম, ও 5টি উপাদান। আচ্ছা, এগুলা সম্পূর্ণ এখানে আলোচনা। আয় বিবরণীতে আয় দেখানো হয়, মালিকানা সত্ত্ব বিবরণীতে এখানে আমাদের স্টক হোল্ডারদের বা মালিকদের সত্ত্ব কিরকম আছে সেটা দেখানো হয়। আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের দেখা হয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা আমাদের ব্যাংকের বর্তমান চিত্র, কি অবস্থা, কত লাভ প্রফিট, কত দায় আছে, এই জিনিসগুলো এখানে দেখা যায়। নগদ প্রবাহ বিবরণীতে আমাদের ব্যাংকের নগদ টাকা কত আসলো, কত গেল, এটা দিনে, প্রত্যেক দিনে, প্রত্যেক মাসে বা
একটা বছরে কত আছে এই হিসাবগুলো আমরা এখান থেকে বের করতে পারি। আর আর্থিক অবস্থা বিবরণীতে উপস্থাপিত টিকাসমূহ আমরা এখানে বিভিন্ন রকম টিকা দিয়ে থাকি, যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন রুলস ফলো করতে গিয়ে এক এক প্রতিষ্ঠান এক এক রকম ভাবে কাজ সম্পন্ন করে থাকে। সে কোন প্রতিষ্ঠান কিভাবে কার্য সম্পন্ন করছে সেই নোটটা আমাদের লিখতে হয়, যে এটা এই হিসাবটা এইভাবে ধরা হয়েছে, এই হিসাবটা এই জন্য এটা ধরা হয়েছে, এরকম নোট লিখতে হয় আর কি। আমরা কোন পদ্ধতিতে অঙ্কটা করেছি, যেমন আমরা যখন ডিপ্রিসিয়েশন কাটবো, একটা ফিক্সড অ্যাসেটের ডিপ্রিসিয়েশন কাটবো, সেক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন ধরার 4টি 5টি 10টি 12টি পদ্ধতি আছে। আর কোন প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে ধরছে এটা নিচে লিখে দিতে হবে, যে অ্যাজিউম দ্যাট ডিপ্রিসিয়েশন চার্জ অ্যাপ্লাই আন্ডার স্ট্রেট লাইন মেথড, বা এখন কি বলে রিডিউসিং ব্যালেন্স মেথড, কিংবা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, এরকম বিভিন্ন মেথডে লেখা থাকে। আচ্ছা, আচ্ছা, সময় তো শেষ হয়ে গেছে এটার পরের। তো আচ্ছা, আমরা পরের ক্লাসে, যেটা মনে হয় অনেক অনেক দূর চলে গেছে, তার সময় ওভার হয়ে গেছে। আচ্ছা, পরের সাবজেক্ট হচ্ছে আমাদের আছে, কি হচ্ছে 3 তারিখ, আরএমএফআইটা আমরা জয়েন করবো, আপনারা একটু জয়েন করেন। এটা কেটে যাবে লাইন এখন, আপনারা একটু কাইন্ডলি আরেকবার শুধু একটু জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।